জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল, আমি তোমাদের সঙ্গে রয়েছি বিপ্লব বিশ্বাস। আজকে নিয়ে এসেছি আরেকটি ভিডিও, যে ভিডিওতে আজকে আমরা আলোচনা করব হাইডেগারের ডেথ। এক্সিস্টেন্সিয়াল ফিলসফার হাইডেগার, মার্টিন হাইডেগার, তার একটা কনসেপ্ট রয়েছে ডেথ। এরকম একটা কনসেপ্ট তোমাদের যারা ফেনোমেনোলজি এক্সিস্টেন্সিয়ালিজম পেপার রয়েছে, বা যারা বিএ ক্লাসে পড়ছো বা এমএ ক্লাসে পড়ছো বা নেট সেটের জন্য যারা পড়ছো, তাদেরও কিন্তু এই একটা বিষয় কিন্তু রয়েছে। তো সেটার উপরে আজকে আলোচনা। একটু ধৈর্য ধরে শোনো, দেখো কেমন আছে বা পেপারে কি বলতে চাইছে। তো আমি যতদূর পারি চেষ্টা করছি, তোমরাও চেষ্টা করো সঙ্গে। চলো শুরু করা যাক। তো দেখো, সবার প্রথমে আমরা যেভাবে রেখেছি এরকম একটা স্লাইড তো রয়েছে। তোমরা বিষয় তো দেখে তো বুঝেই গেছো, হাইডেগার কনসেপ্ট অফ ডেথ। এটা নিয়ে আমরা আলোচনার আর জায়গা আসছি না। তো আমরা যেটাতে যাব সেটা হচ্ছে হাইডেগার মার্টিন এক্সিস্টেন্সিয়াল ফিলসফার। তোমাদের কনসেপ্ট দেখছো। তো আজকে আমাদের যে মেন বিষয়, আমরা কি শিখবো সেই বিষয়টাকে আমরা একটু ক্লিয়ার করে নিতে চাই। আমরা এক তো ডাজাইনকে এক্সপ্লেন করব, ডেথকে এক্সপ্লেন করব, অথেন্টিক যে এক্সিস্টেন্স বা অথেন্টিক বিইং, এই বিষয়কে নিয়ে আজকে আলোচনা করব। এগুলি আজকে আমাদের যে শিখতে চলেছি, এই বিষয়গুলি আমরা আজকে শিখব। তো সবার প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করব, হু ইজ মার্টিন হাইডেগার, মানে হাইডেগার কি, হু ইজ হাইডেগার। তো হাইডেগারকে নিয়ে আমরা যতটা জানি যে জার্মান এক্সিস্টেন্সিয়াল ফিলসফার, তার বিং অ্যান্ড টাইম লেখা রয়েছে 1927-এ, এক্সিস্টেন্সিয়াল অন্টোলজি, এইসব বিষয়। তো কিভাবে তাকে উপস্থাপন করা যায়, আমরা এরকম বলতে পারি যে জার্মান অস্তিত্ববাদী দার্শনিক মার্টিন হাইডেগার 1889 থেকে 1976 সাল পর্যন্ত তিনি তার জীবনকাল ছিল। জার্মান দার্শনিক ছিলেন তিনি। তার বিখ্যাত গ্রন্থ যে বিং অ্যান্ড টাইম, 1927 সেটা পাবলিশ হয়, যেটা তার মৃত্যুর একটি সম্পূর্ণ নতুন দার্শনিক ব্যাখ্যা প্রদান করেছিল। যে মৃত্যু সম্পর্কে কেয়ার কনসেপ্ট রয়েছে, সেখানে অথেন্টিসিটি রয়েছে, সব এগুলি রয়েছে। হাইডেগারের কাছে যে মৃত্যু কেবল একটি জৈবিক ঘটনাই নয়, যে বায়োলজিক্যাল দিক থেকে শুধু আমরা মরে যাচ্ছি, শুধু এটাই নয়, এটা বিশেষত মানুষের এক্সিস্টেন্সকে, মানে অস্তিত্বকে বোঝার অন্যতম মৌলিক উপায়ও বলা চলে। ঠিক আছে, কারণ তিনি এইভাবে বলছেন যে death is not merely an event at the end of life, it is a way of being that belongs to design from the moment it exists। এরকম তিনি লাইনটাকে বলছেন। যদি এটাকে আমরা যদি বাংলা করি, বাংলায় তাহলে কেমন হবে? বিশেষত আমরা বাংলা ভার্সনের ছেলে পেলে, কিন্তু পরবর্তীতে এমএ ক্লাসে গিয়ে আমরা ইংলিশকে পড়তে শিখেছি। বিশেষত আমার কথাও বলছি আমি। তার মৃত্যু জীবনের শেষে ঘটে যাওয়া একটি ঘটনা মাত্র নয়, জন্মের মুহূর্ত থেকেই মৃত্যু মানুষের অস্তিত্বের একটি মৌলিক সম্ভাবনা। যেমন আমরা বলি না আমাদের বয়স কত হলো, এটাই হয়তো হাইডেগার এরকম বলবেন যে আমরা মৃত্যুর দিকে কতটা ঝুঁকে গেছি। ঠিক আছে, যে আমার বয়স আমরা 10 বলি, কিন্তু হাইডেগারের হিসেবে আমার মৃত্যু হতে আর কত বছর বাকি আছে। তার মানে আমরা কিন্তু দিনের পর দিন শুধু মৃত্যুর দিকেই ঝুঁকে যাচ্ছি, মৃত্যুর সম্ভাবনাকে সঠিক করার চেষ্টা করছি। তো এরপরে আসি, ডাজাইনের এক ধারণা রয়েছে। ডাজাইন কি? ডাজ সাইন বিং দেয়ার কোশ্চেন ইটস ওন এক্সিস্টেন্স, মানে আমার নিজের কোশ্চেনকে, মানে আমার নিজের অস্তিত্বকে কোশ্চেন করা, তাই না? এরকম একটা বিষয়। তো এখানে আমরা একটু বিষয়কে দেখি যে ডাজাইন আসলে কি। হাইডেগারের দর্শন যদি আমাদের বুঝতে হয়, তাহলে কিন্তু এই ডাজাইনের ধারণাটাকে আমাদের বুঝতে হবে। ডাজাইন শব্দটির আক্ষরিক যদি অর্থ আমরা দেখি, যে ডা বলতে দেয়ার, তাই না, সেখানে, এবং সেইন মানে বিইং মানে অস্তিত্ব, তাহলে অস্তিত্ব সেখানে। তাহলে হাইডেগার এটাকে, যদি হাইডেগারের ভাষায় বলি, যে ডাজাইন হলো তার দর্শনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণা।
জার্মান শব্দটা আরজাইন থেকে, মানে এই বিষয়ের উৎপত্তি হয়েছে। তাহলে বিং দেয়ার, তাই ডাজাইনের আক্ষরিক অর্থ তাহলে কি হবে? বিং দেয়ার, তাই না? বিং, যেমন তোমরা এই অস্তিত্বমূলক মানে যে বিষয়গুলি রয়েছে সেখানে পড়তে গেলে এই বিষয়গুলি কিন্তু তোমাকে একটু ভালো করে বুঝতে হবে। বিং ইন ইটসেলফ, বিং ফর ইটসেলফ, বিং দেয়ার, এই যে বিষয়গুলি, ঠিক আছে, তার ডাজাইন, হাইডেগারের কাছে ডাজাইন বলতে সাধারণ মানুষকে তিনি কিন্তু বোঝেননি, ঠিক আছে। এখানে এমন এক সত্তাকে বোঝানো হয়েছে বা হাইডেগার বুঝিয়েছেন যে নিজের অস্তিত্ব সম্পর্কে প্রশ্ন করতে পারে, অর্থাৎ নিজেকে নিজে কোশ্চেন করতে পারে। দেখো আমি লিখেই রেখেছি এখানে। তো যে নিজের অস্তিত্ব সম্পর্কে প্রশ্ন করতে পারে, নিজের জীবন সম্পর্কে সচেতন এবং নিজের সম্ভাবনাগুলিকে উপলব্ধি করতে পারে। এটাকে পড়তে গিয়ে এক সময় দেখেছিলাম যে ডেথ ইজ এন্ড অফ অল পসিবিলিটিস। তার মানে মৃত্যু হচ্ছে সকল সম্ভাবনার শেষ, ঠিক আছে। তো এই বিষয় দেখো এখানে বারে বারে উঠে আসছে, যেহেতু হাইডেগারের তত্ত্বকে আলোচনা করছে, অন্যান্য দার্শনিক পার্সপেক্টিভকে এখানে খুব একটা আমি রাখিনি, যদিও যেখানে জপল সার্থকে নিতে হতো, তবে সেই হিসেবে রাখিনি। তো আমি শুধুমাত্র তাকেই বোঝার চেষ্টা করছি, ঠিক আছে। তাহলে যে নিজের অস্তিত্ব সম্পর্কে প্রশ্ন করতে পারবে, নিজের জীবন সম্পর্কে সচেতন এবং নিজের সম্ভাবনাগুলিকে উপলব্ধি করতে পারে বা করে, হাইডেগারের ভাষায় মানুষই ডাজাইন। কারণ একমাত্র মানুষই তার অস্তিত্বের অর্থ নিয়ে সে চিন্তা করতে পারে। অন্য কোনো পশু আমরা তাকে বুদ্ধিমত্তা হিসেবে ধরিনি, একমাত্র মানুষেরই সিক্স সেন্স রয়েছে। এটাকে যদি মনে করো কন্ট্রোভার্সিয়াল করতে হয় তাহলে তো অনেক ব্যাপার। গরুর বুদ্ধি নেই, কি করে বুঝলে গরুর বুদ্ধি নেই? সে বৃষ্টিতে ভিজে সে আশ্রয় কেন খুঁজতে চায়? হয়তো সেও ভাবে সে বৃষ্টিতে ভিজলে তার জ্বর আসবে, যেমন আমরা ভাবি, তাই কিনা? কিন্তু আমাদের একটা ইনার ভাষা আছে যেটা আমরা জানি, গরু তো জানে না, গরু তো আমাদের বুদ্ধিহীন ভাবতে পারে। তো এগুলি আলাদা কন্ট্রোভার্সিয়াল ইস্যু, এগুলি নিয়ে আমরা পরে হয়তো কথা বলবো। হাইডেগারের ভাষায় তাহলে মানুষই কি হবে? ডাজাইন হবে, কারণ মানুষই একমাত্র তার অস্তিত্ব নিয়ে সে চিন্তা করতে পারে যে ডাজ আই এক্সিস্ট, বা আমি কি অস্তিত্ব আছে আমার, হ্যাভ অ্যান এক্সিস্ট ফর মাই সেলফ, তাই না? তাহলে আমরা যদি মনে রাখার মতন করে যদি বলি যে ডাজাইন ইজ দ্য বিং ফর হুম ইটস ওন বিং ইজ অ্যান ইস্যুস, তাই না? তাহলে ডাজাইন হলো এমন একটি সত্তা যার কাছে নিজের অস্তিত্বই একটি মৌলিক প্রশ্ন। তাহলে হাইডেগার ডাজাইন বলতে এমন এক মানবের অস্তিত্ব ভাবছেন বা এমন এক মানুষের অস্তিত্বকে ভাবছেন যে নিজের অস্তিত্ব সম্পর্কে সচেতন, সে প্রশ্ন করতে পারে এবং নিজের অস্তিত্বের অর্থ সে খোঁজ করতে পারে, অন্বেষণ করতে পারে, জানতে চায়, তাই না? এরকম হতে পারে। বা এরকম কে বলছেন? এরকম বলছেন আমি বলছি না, এরকম বলছেন হাইডেগার বলছেন। তাহলে কনসেপ্ট অফ ডেথ কি? কনসেপ্ট অফ ডেথ, হোয়াট ইজ concept of death? Death is not merely biological event, possibilities of absolute impossibility of design. এটা আমি একটু আগেই তোমাদের একবার বললাম, আমি একটু হাইডেগারের মতন চেষ্টা করি বলার। হাইডেগারের ভাষায় যদি আমরা বলি, তিনি তো একাধারে লিঙ্গুইস্টিক ফিলসফির অন্তর্গত একটা বিষয় তিনি আছেন, তাকে লিঙ্গুইস্টিক যে ফিলসফির মধ্যেও তাকে রাখা হয়। হাইডেগারের ভাষাকে বিশ্লেষণী দর্শনের মধ্যে আমরা রাখতে চাই। এটাকে খুব সুন্দর আমাদের কান্তিলাল স্যার খুব সুন্দর হাইডেগারের বিষয়কে উপস্থাপন করেন, আমরা দেখেছি। এবং কৌশিক স্যারকে বাদ দিয়ে
অন্তত আমার কাছে, কারণ আমি অন্য কারো কোনোদিন শুনিনি, বিশেষত কৌশিক জোয়ারদার স্যার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে, তার কাছে বিশেষত ফিনোমোলজি এক্সিস্টেন্সিয়ালিজম শুনেছি। আমি তার থেকে হয়তো বড় মাপের কাউকে দেখিনি বা শুনিনি, এই জন্য আমার ওনার ভালো লাগে। এবং তিনি সত্যিই খুব গভীর চিন্তাশীল এবং উপস্থাপনের যে ভাবনা তার মধ্যে খুব সুন্দর। মানে এখন মনে হয়, তখন ক্লাস যখন করতাম তখন হয়তো ফাঁকি দেওয়ার একটা প্রবণতা ছিল, কিন্তু এখন মনে হয় তাকে শুনি বা তার ফিলসফি সে কিভাবে উপস্থাপন করে হাইডেগারকে, কামুসকে, নিটশেকে, সেটা শুনতে ইচ্ছা করে এখন। হয়তো এখন চাহিদা হয়েছে, তখন তো নাম্বারের জন্য ঘোরাঘুরি। তো এক্ষেত্রে মৃত্যুকে যদি বলি, আমি একটা তোমাদের একটু আগেই বললাম যে ডেথ ইজ দ্য এন্ড অফ অল পসিবিলিটিস, তাই না? মৃত্যু হচ্ছে সকল সম্ভাবনার শেষ। তো হাইডেগারের মতে মৃত্যু মানে ডেথ কোনো সাধারণ, তিনি বায়োলজিক্যাল ইভেন্টকে বলেননি, শুধুমাত্র জীবনের শেষ মুহূর্তও নয়। তাহলে মৃত্যু হলো ডাজাইনের নিজস্ব, মানে অলমোস্ট নিজস্ব, অলমোস্ট সার্টেন এবং সম্পর্কহীন, নন রিলেশনাল, যেটাকে বলা হয় পসিবিলিটিস। তাহলে কথাটা কেমন হবে? মানুষ জন্মের মুহূর্ত থেকেই মৃত্যুর দিকে অগ্রসর হতে থাকে। এ কারণেই হাইডেগার মৃত্যুকে জীবনের শেষ ঘটনা হিসেবে নয়, বরং সমগ্র মানব অস্তিত্বকে গঠনকারী একটি মৌলিক এক্সিস্টেন্সিয়াল সম্ভাবনা হিসেবে ব্যাখ্যা করেছেন। ঠিক আছে, এই জন্য তার বিখ্যাত যে সংজ্ঞা, যদি বলি সংজ্ঞা বলো, তার কোটেশন বলো, তিনি বলছেন যেমন, ডেথ ইজ দ্য পসিবিলিটিস অফ অ্যাবসলিউট ইম্পসিবিলিটিস অফ ডিজাইন। তাহলে মৃত্যু হলো ডিজাইনের সমস্ত সম্ভাবনা চূড়ান্ত অবসানের সম্ভাবনা। তার মানে ডেথ ইজ দ্য এন্ড অফ অল পসিবিলিটিস। কারণ তুমি আছো যখন, এক্সিস্ট করো, তোমার সম্ভাবনার দিগন্ত খুলে যায়। তুমি জন্ম নিয়েছো, সঙ্গে সঙ্গে অনেকেই অনেক সম্ভাবনা বের করছে। তুমি বড় হচ্ছে, সম্ভাবনা বেরিয়ে যাচ্ছে, শুধু বেরিয়ে যাচ্ছে, শুধু পসিবিলিটিস অ্যান্ড পসিবিলিটিস। তুমি কি হবে, কি হতে চাও, কেমন হতে পারবে, অল পসিবিলিটিস। কিন্তু মৃত্যু যখন হবে, মৃত্যু এমন একটা ইভেন্ট যেটা সম্পূর্ণ সম্ভাবনাকে শেষ করে দেয়, তাই কি না? তাছাড়া তার কিছু নেই। তাহলে হাইডেগারের মতে মৃত্যু হলো ডিজাইনের অলমোস্ট নন রিলেশনাল অ্যান্ড সার্টেন পসিবিলিটিস, যা মানুষকে প্রকৃত, অথেন্টিক, যেটাকে বলা হয় অস্তিত্বকে উপলব্ধি করার ভিত্তি বলা যেতে পারে, তাই কি না? এরকম আমরা করতে পারি, এরকম আমরা বলতে পারি। তাহলে এইবার যদি আমরা আসি যে ডেথ অ্যাজ পসিবিলিটিস, ডেথ ইজ এ পসিবিলিটিস প্রেজেন্স থ্রু আউট লাইফ, তাই না? তাহলে মৃত্যুকে কেন পসিবিলিটি বলা হচ্ছে? মৃত্যু তো সার্টেন, নিশ্চিত মৃত্যু হবেই, পসিবিলিটি কেন? হোয়াই? কারণ দেখো, এক্সিস্টেন্সিয়াল ফিলসফিতে আমি একটা জিনিস তোমাদের বলে রাখি, আই অ্যাম দ্য এক্সিস্ট। আমার বিষয়কে শুধু আমি একমাত্র কি বলে এটাকে, উপলব্ধি করতে পারি। অন্যটা যখন আমি দেখছি, দ্যাট ইজ দ্য ফেনোমেনা, তাই না? কিন্তু তা কেমন লাগে সেটা আমি জানি না। তা আমারটা যখন উপলব্ধি করব, শুধু আমি উপলব্ধি করব। তো সাধারণভাবে আমরা মনে করি মৃত্যু কি একটা কোনো ঘটনা, দ্যাট ইজ দ্য ইভেন্ট, তাই কি না? কিন্তু হাইডেগার হিসেবে যে মৃত্যু কোনো ঘটনা নয়, এটা একটা সম্ভাবনা। কেন? এই হিসেবে তিনি বলছেন জীবনের প্রতিটি মুহূর্ত মানুষের দিকে এগিয়ে যাচ্ছে, যার কারণে মৃত্যু ভবিষ্যতের একটি সম্ভাবনা, যা যে কোনো সময় বাস্তব হতে পারে, তাই কিনা? এটাকে যদি আরেকটু বিষয় দিয়ে আমরা বলার চেষ্টা করি, আরেকটু ভাষা দিয়ে, যে হাইডেগার যখন মৃত্যুকে ঘটনা বলছেন, তিনি ডিজাইনের একটি মৌলিক পসিবিলিটিসের
উল্লেখ করছেন। মানুষ জন্মের পর থেকেই একটি মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছে, যেটা আমি একটু আগেও তোমাদের বিষয়কে বললাম। তাহলে শেষে গিয়ে কি হবে? শেষে গিয়ে তার সম্ভাবনাটা কি দাঁড়াবে? মৃত্যু। তার সমগ্র জীবন জুড়েই তো উপস্থিত রয়েছে সেই মৃত্যু, কারণ সব সম্ভাবনার যে শেষ করবে তা সেটাও একটা সম্ভাবনা রয়েছে, তার মৃত্যু একটা সম্ভাবনা হয়ে গেল। তাহলে মৃত্যু ভবিষ্যতের জন্য একটি ঘটনা, যা যে কোনো একটি মুহূর্তে বাস্তব হতে পারে। এই কারণে হাইডেগার মৃত্যুকে পসিবিলিটিস কিন্তু বলছেন, কারণ এটা একদম শেষের পসিবিলিটি। তাহলে তিনি এই কারণেই পসিবিলিটি বলছেন, কিন্তু কোনো ইভেন্ট বলছেন না। তাহলে এক্ষেত্রে হাইডেগারের যে আমি একটু আগেই তোমাদেরকে যেটা বললাম, ডেথ ইজ দ্য পসিবিলিটি অফ অ্যাবসলিউট ইম্পসিবিলিটি অফ ডিজাইন। এই যে ডিজাইন 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 ডিজাইন, তাহলে কি? ডিজাইন সেই সত্তা যে চিন্তা করতে পারে, নিজেকে প্রশ্ন করতে পারে, তাই কি না? তাহলে একমাত্র মানুষই ডিজাইন হতে পারে তার ভাষায়। আর মৃত্যু হলো ডিজাইনের সমস্ত সম্ভাবনার সম্পূর্ণ অবসানের সম্ভাবনা বলা যেতে পারে। মানে ডেথ ইজ দ্য এন্ড অফ অল পসিবিলিটিস, তাই কি না? আবার দেখো এখানে আরেকটা বিষয়কে দেখো, এখানে অলমোস্ট নন রিলেশনাল সার্টিন, এই যে অলমোস্ট নন রিলেশনাল সার্টিন অ্যান্ড ইনডিফিনিট কেন বলা হলো, তাই কি না? এগুলিও কেন বলা হলো? তাহলে কেন অলমোস্ট পসিবিলিটিস বলা হচ্ছে? যদি আমরা এই বিষয়কে দেখি, হাইডেগার তার মতে মৃত্যু হলো ডিজাইনের অলমোস্ট পসিবিলিটিস, মানে নিজস্বতম সম্ভাবনা। কারণ যে নিজের মৃত্যুর যে সম্মুখীন, অ্যাকচুয়ালি প্রত্যেক মানুষকে একাই হতে হবে। আমি একটু আগেই তোমাদের এই বিষয়কে বললাম যে আমি অন্যর যে মৃত্যু দেখছি সেটা আমার কাছে তো একটা ঘটনা, কিন্তু আমি যখন সেটাকে মৃত্যু অনুভব করব, আমি একাই অনুভব করব, অন্য কেউ কিন্তু আমার সঙ্গে সেটাকে অনুভব করতে পারবে না। তাহলে প্রত্যেক মানুষকে একাই সেই সম্ভাবনার সামনাসামনি করতে হয়। আমার হয়ে অন্য কেউ মরতে পারবে না। যেমন আমার হয়ে অন্য কেউ বাজার করে দিতে পারে, আমার হয়ে অন্য কেউ সাইকেল চালিয়ে দিতে পারে, আমার হয়ে অন্য কেউ চিঠি লিখে দিতে পারে, কিন্তু আমার মৃত্যু অন্য কেউ আমাকে ছাড়া কেউ করতে পারবে না। এবং আমার মৃত্যুর যে অভিজ্ঞতাও কেউ সেটার ভাগ নিতে পারবে না, তাই কিনা? তাহলে মৃত্যু সম্পূর্ণ ব্যক্তিগত এবং নিজস্ব। এই জন্যই হয়তো হাইডেগার মৃত্যুকে ডিজাইনের অলমোস্ট পসিবিলিটি বলছেন। ঠিক আছে? তাহলে এই সেই শব্দগুলি তোমাদের কিছু কিছু কিন্তু মনে রাখা উচিত, যেমন অলমোস্ট যেটা নিজস্ব, একান্ত ব্যক্তিগত, পার্সোনাল, ইররিপ্লেসেবল যে প্রতিস্থাপন অযোগ্য, নো ওয়ান ক্যান ডাই ইন মাই প্লেস, এই যে বিষয়গুলি। তা মৃত্যু কেন নন রিলেশনাল? তাহলে একটা অলমোস্ট নন রিলেশনাল এই কারণে হাইডেগারের মতে মৃত্যু হলো নন রিলেশনাল। মৃত্যুর অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তিগত, কারো সঙ্গে রিলেশন নেই, কেউ আমার হয়ে মরতে পারবে না, তাই নিজের মৃত্যু অন্যের সঙ্গে ভাগও নিতে পারে না। মৃত্যুর মুহূর্তে সমস্ত সামাজিক সম্পর্ক, যেমন ধরো পরিবার, বন্ধু, সমাজ, সবই অর্থহীন হয়ে পড়ে। তাই মৃত্যু এমন একটি সম্ভাবনা যা প্রত্যেক ডিজাইনকেই একাই গ্রহণ করতে হয়। আর এই কারণেই তিনি বলছেন নন রিলেশনাল পসিবিলিটিসের কথা তিনি বলছেন। তাহলে এক্ষেত্রে যেমন ধরো ডেথ ইজ নন রিলেশনাল বিকজ ওয়ান ক্যান ডাই in place of another. Every design must face its own death alone, এরকম আমরা বলতে পারি। আবার পাশাপাশি ইনডিফিনিট বলা হয়েছে, ইনডিফিনিট। হাইডেগার বলছেন, হাইডেগারের এই জায়গায় মৃত্যু একই সঙ্গে সার্টেন
এবং ইনডিফিনিট তিনি বলছেন, সার্টেন অ্যান্ড ইনডিফিনিট, নিশ্চিত এবং অনির্দিষ্ট বলছেন। সার্টেন অর্থে মৃত্যু নিশ্চিত, কারণ পৃথিবীর প্রত্যেক মানুষকে একদিন মরতে হবে। মৃত্যু থেকেই কেউই রেহাই পাবে না, কারণ অলমোস্ট পসিবিলিটিস, তাই না? সে যখন খুশি আসতে পারে। আবার ইনডিফিনিট বলছেন কারণ যে জানি না কখন, কোথায় বা কিভাবে মৃত্যু হবে। মৃত্যুর সময় কোনো নির্দিষ্ট নেই, এই কারণেই তিনি কি বলছেন, ইনডিফিনিট বলছেন। আবার সার্টেনও বলছেন, কারণ সম্ভাবনা একদম নিশ্চিত রয়েছে, আবার কখন হবে আমরা জানি না। তা হাইডিগারের মতে যদি আমরা বলি, এই অনিশ্চয়তায় মানুষকে প্রতিটি মুহূর্তে নিজের জীবন সম্পর্কে সচেতন হতে শেখায়, কারণ মৃত্যু যে কোনো সময় আসতে পারে। ডেথ ইজ সার্টেন বাট ইটস হোয়েন রিমেইনস ইনডিফিনিট আমরা বলতে পারি, বা হাইডিগার হয়তো এইভাবেই বলছেন। যদি মনে করো একজন ব্যক্তি রয়েছে, সে নিজেও জানে সে একদিন মারা যাবেই, কিন্তু তুমি কি বলতে পারবে তোমার কখন মৃত্যু হবে? তুমি বলতে পারবে না। হয়তো কাল হতে পারে, পরশু হতে পারে, তরশু হতে পারে। হয়তো এই কারণেই আমাদের বাংলায় একটা ভাষা রয়েছে, জন্ম মৃত্যু বিয়ে, এই বিধাতাকে নিয়ে হয়তো এটা। এইখানে হয়তো অদৃষ্ট বাঁধকে আমরা কত সময় প্রুভ করে দিই, তাই না? এইবার এর পরে আসি, দেখি এর পরে রয়েছে, দেখো, বিং টুয়ার্ডস ডেথ। বিং টুয়ার্ডস ডেথ, এই যে একটা বিষয় রয়েছে, বিংস টুয়ার্ডস ডেথ, হিউম্যান এক্সিস্টেন্স ইজ অলওয়েজ ওরিয়েন্টেড টুয়ার্ডস ডেথ। এখানে বিং টুয়ার্ড ডেথ যদি আমরা বলি, তাহলে কেমন দাঁড়াচ্ছে? মানুষ সব সময় কি করছে? মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছে, এবং এটা তার অস্তিত্বই সিদ্ধ করছে যে আমরা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। যেমন বিং টুয়ার্ড ডেথ, যেমন সেটাকে হাইডিগারের মৃত্যুতন্ত্রের একটা কেন্দ্রীয় ধারণা জানি আমরা। হাইডিগার মনে করেন যে মানুষ কেবল বেঁচে থাকে না, বরং জন্মের মুহূর্ত থেকেই সে মৃত্যুর দিকে অগ্রসর, এবং অগ্রসরমান একটি কিন্তু অস্তিত্ব। এটা আমাদের কিন্তু বুঝতে আর দেরি নেই, তাই না? এতক্ষণ আমরা যেটা দেখছি, এই মৃত্যু চেতনা, এই যে ডেথ কনসাসনেস মানুষকে নিজের অস্তিত্ব সম্পর্কে সচেতন করে, এবং সমাজের অন্ধ অনুকরণ, ডাজমান থেকে বেরিয়ে আসতে, অথেন্টিক এক্সিস্টেন্স বা যে প্রামাণিক জীবন যাপন করতে সাহায্য করে। তাই হাইডিগারের মতে ডিজাইন ইজ ইসেনশিয়ালি বিং টুয়ার্ডস ডেথ, তাই না? এইরকম আমরা কিন্তু বলতে পারি। এইবারে দেখো, এই যে কিছু শব্দ তোমাদের সামনে হয়তো নতুন এসে গেছে, ঠিক আছে? ডিজাইন, ডাজম্যান, তো আমাদের কি করতে হবে? এগুলিকে কিন্তু রপ্ত করতে হবে, ঠিক আছে? ডিজাইন কি? যে কিছু জানে না, সেটাকে আমরা হয়তো ক্লিয়ার করব। আগে এইগুলিকে মোটামুটি আমরা দেখি, ঠিক আছে? অ্যাঙ্গেস্ট অ্যান্ড ফার, এই যে বিষয়টা রয়েছে, আমরা ডিজাইনকেও বা ডাজম্যানকেও আমরা আলোচনা করব, কারণ অথেন্টিক এক্সিস্টেন্স বা ইনঅথেন্টিক বিইং যখন আমরা আলোচনা করব, তাহলে ডাজম্যানকে আলোচনা করতে হবে। একটু হয়তো বড় হয়ে যাবে ভিডিও, তোমরা কিন্তু দেখতে থাকো যদি ভালো লাগে। তাহলে এই যে অ্যাংজাইটি, হাইডিগার অ্যাংজাইটি মানে অ্যাঙ্গেস্ট অ্যান্ড ফারের পার্থক্য কিন্তু তিনি বলছেন যে হাইডিগারের মতে ভয় মানে ফেয়ার, এবং অ্যাংজাইটি মানে উদ্বেগ এক জিনিস নয়, ঠিক আছে? ফিয়ার মানে ভয়। এবার দেখো, যদি আমরা বলি ফিয়ার হচ্ছে নির্দিষ্ট একটা বস্তুকে নিয়ে হয়, তার একটা কি রয়েছে, ডিফিনিট অবজেক্ট রয়েছে। অর্থাৎ আমরা জানি আমার ঠিক কি দেখে ভয় হচ্ছে, যেমন সামনে একটা বাঘ দেখে আমার ভয় লাগে, তার মানে আমি জানি আমার সামনে একটা অবজেক্ট রয়েছে, এটাকে ফিয়ার বলা হয়, ঠিক আছে? ফিয়ার
মানে ফিয়ার। ধরো তুমি জঙ্গলে হাঁটছো, সামনে হঠাৎ একটা বাঘ দেখলে, তোমার অনুভূতি হলো যে সামনে একটা বাঘ রয়েছে, তুমি ভয় পাচ্ছ, উৎকণ্ঠা হচ্ছে, তোমার স্পষ্ট হচ্ছে যে সামনে একটা অবজেক্ট রয়েছে। কিন্তু অ্যাংজাইটি কিন্তু এরকম বিষয় নয়, অ্যাংজাইটি কিন্তু ভয় নয়, কারণ অ্যাংজাইটির কোনো বিষয় নেই। অ্যাংজাইটি এর কোনো অবজেক্টলেস, এটি মানুষের নিজস্ব অস্তিত্বর যে ডিজাইন রয়েছে, যে স্বাধীনতা এবং মৃত্যুর অনিবার্যতা উপলব্ধি থেকে জন্ম নেয়। যেমন ধরো রাতে তুমি ঘরে একা বসে আছো, চারপাশে কোনো কোনো বিপদ নেই, তবুও হঠাৎ মনে হলো একদিন তোমাকে মরতে হবে। এই যে যে মরার চিন্তা নিয়ে তোমার মধ্যে যে ভয়, এর প্রকৃত অর্থ কি তুমি জানতে চাইছো, তার জন্য অস্থিরতা, এটাকে বলে অ্যাংজাইটি। ঠিক আছে, এটাকে বলে অ্যাংগেস্ট। এটা নিজের প্রশ্নকে আমার নিজের প্রশ্নের মুখে দাঁড় করে দেয়। ঠিক আছে, তো এটাকে তোমরা যদি বিশেষভাবে মনে রাখতে চাও, এরকম রাখতে পারো, নির্দিষ্ট বস্তু কেন্দ্র করে ফেয়ার হয়, অ্যাংজাইটির কোনো নির্দিষ্ট বিষয় থাকে না। তারপরে বাহ্যিক বিপদ থেকে সৃষ্টি হতে পারে ফিয়ার, কিন্তু নিজের অস্তিত্ব মৃত্যু চেতনা থেকে সৃষ্টি হয় আমাদের অ্যাংজাইটি। বিপদ চলে গেলে ভয় চলে যায়, কিন্তু মানুষের অস্তিত্বের গভীর সত্যকে উন্মোচন করলে অ্যাংজাইটি আমাদের শেষ হয়, এরকম আমরা বলতে পারি। ঠিক আছে, তো অনেক বিষয় এরকম রয়েছে, আমি তো কয়েকটি বিষয় দিয়ে বুঝিয়ে দিলাম তোমাদের, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে রয়েছে দেখো অথেন্টিক অ্যান্ড ইনঅথেন্টিক। অ্যাকসেপ্টিং মোরালিটি ইনেবলস ইনঅথেন্টিক এক্সিস্টেন্স। এটাকে আমরা কিভাবে বলবো? অথেন্টিক লাইফ, ইনঅথেন্টিক, অথেন্টিক ইনঅথেন্টিক। যদি আমরা বলি যে হাইডেগারের মতে অথেন্টিক লাইফ বলতে মানুষ জীবনকে বোঝায় যেখানে মানুষ নিজের মৃত্যুর অনিবার্যতা, মানে বিং টুয়ার্ডস ডেথ, উপলব্ধি করে এবং সমাজের অন্ধ অনুকরণ না করে নিজের বিবেকের বা স্বাধীন সিদ্ধান্ত দায়িত্ব অনুযায়ী জীবনযাপন করে। ঠিক আছে, তাহলে হাইডেগার বলছেন বেশিরভাগ মানুষই ডাজ ম্যান দা দে এর মতো জীবন কাটায়, মানে ডাজম্যানের মতন জীবন কাটায়। মানে বলতে সবাই যা করে আমিও তাই করি, কিন্তু এটাই তো আমাদের প্রকৃত জীবন নয়। একজন ব্যক্তি উপলব্ধি করে যে একদিন আমাকে অবশ্যই মরতে হবে, তখন সে বুঝতে পারে যে তার সময় সীমিত, আর এই উপলব্ধি তাকে নিজের প্রকৃত লক্ষ্য, মূল্যবোধ এবং সিদ্ধান্ত অনুযায়ী বাঁচতে উদ্বুদ্ধ করে, আর এটাকে আমরা অথেন্টিক লাইফ বলতে পারি। তাহলে যদি উদাহরণ দিয়ে যদি বলি, ধরো দর্শন পড়তে খুব ভালোবাসে, সে একজন শিক্ষক হতে চায়, কিন্তু তার বন্ধুরা সবাই ধরো এরকম বলে দর্শন পড়ে কোনো লাভ নেই, চাকরি হবে না, সবাই কম্পিউটার বা ম্যানেজমেন্ট পড়ে, তুমিও সেটাই করো। এক্ষেত্রে যদি রাম শুধু সমাজ বা বন্ধুর কথা ভেবে নিজের স্বপ্ন ত্যাগ করে, তাহলে তাকে কি বলা হবে? ডাজম্যান বলা হবে, তার মতো জীবনযাপন করছে, মানে ইনঅথেন্টিক লাইফ। কিন্তু যদি রাম ভাবতে পারে আমার জীবনের একদিন আমাকে মরতে হবে, তাই অন্যের ইচ্ছায় নয়, নিজের সত্যিকারের আগ্রহ দায়িত্ব অনুযায়ী বাঁচব। ঠিক আছে, এটাকে বলা হবে কি? অথেন্টিক লাইফ। বুঝতে পারলে? অথেন্টিক লাইফ যেমন ডেথ অ্যাওয়ারনেস, তার থেকে ফ্রিডম আসে। আমাদের মৃত্যু যে সম্পর্কে জানলে, আমাদের মৃত্যু সম্পর্কে ভাবলে বা জানলে আমাদের স্বাধীনতা প্রকাশ পায়। স্বাধীনতা থেকে আমাদের নিজস্ব সিদ্ধান্ত নিতে পারি, পার্সোনাল চয়েসকে নিতে পারি, এবং এই যে পার্সোনাল চয়েস তুমি যখন নিলে, তোমাকে তখন কি বলা হবে? অথেন্টিক লাইফ। পাশাপাশি ইনঅথেন্টিক লাইফ কি হবে? ইনঅথেন্টিক লাইফের ঠিক উল্টোটা হবে, তাই না?
ইনঅথেন্টিক লাইফ ঠিক উল্টোটা হবে, যদি আমি আমার জীবনকে ডাজম্যানের মতন চালিয়ে যাই, লোকে কি বলবে সেটাকে আমরা ধরে নিই এবং তাদের মতন চলি, তাহলে এটাকে ইনঅথেন্টিক লাইফ বলা হবে, ইনঅথেন্টিক এক্সিস্টেন্স, ইনঅথেন্টিক বিইং বলা হবে। সহজ উদাহরণ, তুমি সেম উদাহরণটাই নাও, যে মানুষের কথায় জীবনযাপন করে ফেলেছো, পথ বেছে নিলে, সবাই যা করছে তাই করছো, অনুকূলে যাচ্ছ, প্রতিকূলে যাচ্ছ না, সবার মতো তুমি, তাহলে তুমি অ্যাজ এ ডাজম্যান বা ডাজম্যান বলা যেতে পারে। তাহলে এক্ষেত্রে মৃত্যু কেমন হবে তাহলে? ইনঅথেন্টিক লাইফ, ডাজম্যান, তার সঙ্গে কি থাকবে? মানে কনফর্মিটি, তার সঙ্গে কি থাকবে? অ্যাভয়েডেন্স অফ ডেথ, মৃত্যু হবে কিনা আমার জানা নেই, হবে হবে হবে, এবং তার সঙ্গে থাকবে লুজ অফ অথেন্টিক লাইফ, আমার অথেন্টিক লাইফ আর থাকছে না। তাই মৃত্যু আমাদের কি জানিয়ে দেয়? মৃত্যু আমাদের কি জানিয়ে দেয়? দেখো, এক্ষেত্রে যদি আমি বলি যে এখানে আমরা ডাজম্যানকেও যেভাবে আলোচনা করেছি, তোমরা হয়তো বুঝতে পারছো কিনা, লিভিং অ্যাকর্ডিং টু দ্য ডে, ইনঅথেন্টিক যদি আমরা যখনই লাইফটাকে বেছে নেব, মানুষের মতো লাইফকে বেছে নেব, মানুষের কথায় লাইফ বেছে নেব, নিজের নতুনত্বকে আনবো না, আমার চেতনাকে বিকশিত করব না, ডিজাইন বানাবো না, যতক্ষণ আমার মধ্যে আমি সীমিত থাকব, ব্যক্তির মধ্যে সীমিত থাকবো, আমার ডিজাইন বিকশিত হবে না, ততক্ষণ কিন্তু আমি ডাজম্যান। যেমন ইগনোরেন্স, যেমন এই যে পড়তে গিয়ে আমি বারে বারে বেদান্তের কথা বলি, কারণ বেদান্তটা এর সঙ্গে খুব আমার মনে হয় বেশিরভাগটাই মিল। কারণ আমি যখন জ্ঞানকে জানছি না, তখন আমার মধ্যে মায়া, দ্যাট ইজ মায়া মিনস দ্য ডাজম্যান। কিন্তু যখন আমার ব্রহ্মজ্ঞান উৎপন্ন হয়ে যাচ্ছে, পারমার্থিক জ্ঞান, পারমার্থিক যে সেই সত্তাকে আমি যখন জানছি যে আমি সেই, তখন আমি কি হয়ে উঠছি? আমি ডিজাইন হয়ে উঠছি। কিন্তু যতক্ষণ আমি সেটাকে জানতে চাইছি না বা বুঝতে চাইছি না, আমার মধ্যে সেই ভ্রম উৎপন্ন রয়েছে, ইগনোরেন্স রয়েছে, তার মানে কিন্তু আমি ডিজাইন হয়ে গেছি। ঠিক আছে, তাহলে এই বিষয়ে এই মৃত্যু আমাদের কি শিক্ষা দেয়? মৃত্যু আমাদের কয়েকটি বিষয় খুব সুন্দরভাবে উপস্থাপন করে। হাইডেগার মৃত্যুকে জীবনের শেষের ঘটনা মাত্র নয়, বরং এটি অস্তিত্বের সম্পূর্ণ যে অর্থপূর্ণ উপলব্ধি করার প্রধান উপায় বলছেন। মৃত্যু চেতনা মানুষের যে মানে শিক্ষা দেয়, সেটা হচ্ছে জীবনের মূল উপলব্ধি করতে শেখায়, যে তুমি কে, হু আর ইউ, হু অ্যাম আই আর হু আই অ্যাম, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। ঠিক আছে, এই বিষয়কে বুঝতে হবে। আবার অথেন্টিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে, ডাজম্যান থেকে বেরিয়ে আসতে সাহায্য করে, আমাদের ডিজাইনে উপস্থিত হতে সাহায্য করে, নিজের অস্তিত্ব সম্পর্কে সচেতন করে, যে ডিজাইনে উপলব্ধি ঘটায়, প্রকৃতির সত্তাতে উপলব্ধি ঘটায়, আবার দায়িত্বশীল ও স্বাধীন সিদ্ধান্ত নিতেও সাহায্য করে, তাই কিনা? তো এই তো মোটামুটি ধরো তোমাদের কি বলে তোমাদের ডেথ কনসেপ্ট। ঠিক আছে, এবার এটা যে একদম সম্পূর্ণভাবে কেউ তোমার সমালোচনা করে তার না। হাইডেগারের মৃত্যুকে অতিরিক্ত ব্যক্তিগত, যে ইন্ডিভিজুয়ালিস্টিক্স রূপে ব্যাখ্যা করেছেন হাইডেগার, এই একটা সমালোচনা বলা যেতে পারে। কিন্তু বাস্তবে মৃত্যু একটি সামাজিক এবং পারিবারিক ঘটনাও বলা যায়, তাই কিনা? এটা একটা। আবার যেমন তার যে আলোচনা খুবই অ্যাবস্ট্রাক্ট, এটাকে আমরা দেখছি খুবই অ্যাবস্ট্রাক্ট এবং জটিল, যার কারণে যে মানে যারা পড়বে বা যারা বুঝতে চাইছে তাদের কিন্তু অনুধাবন করাটা খুবই মুশকিল বা বোঝাটা খুবই কষ্টের। কারণ তিনি এত শব্দ নতুন লাগিয়েছেন, ডাজম্যান, তারপরে ডিজাইন, তারপরে বিং টুয়ার্ডস, ইনঅথেন্টিক, অথেন্টিক, তো একদম ভয়ঙ্কর এক শব্দ তৈরি করেছেন। আবার তিনি যে মৃত্যুর জৈবিক, যে বায়োলজিক্যাল এবং রিলিজিয়াস দিক থেকে আলোচনা না করে মূলত তিনি এক্সিস্টেন্সিয়াল দিকেই সীমাবদ্ধ রেখে দিয়েছেন বা থেকে গেছেন।
আবার যেমন অনেক দার্শনিকের মতে যেমন এটা মৃত্যুর উপর অতিরিক্ত জোর দেওয়ার মানে তার দর্শনে কিছু ক্ষেত্রে মানে পেসিমিস্টিক বলে মনে হয়ে যায়। আবার যেমন যদি হাইডেগারের উদ্দেশ্য ছিল মানুষ জীবনে আরো অথেন্টিক করে তোলা ছিল, কিন্তু সেটা কিন্তু গিয়ে পেসিমিস্টিক একটা চিন্তা ভাবনা অনেক দার্শনিকরা বলছেন। কিন্তু আমরা যেহেতু হাইডেগারের ডেথকে সাফিসিয়েন্ট করার চেষ্টা করছি, তাহলে কিন্তু তার সামারিতে ডেথ এই বিষয়টাকে আমাদের প্রুভ করার একটা চেষ্টা করতে হবে। তাহলে শেষে আমরা কেমন বলতে পারি যে ধরো হাইডেগার যেমন ভাবছেন যে মৃত্যু জীবনের সমাপ্তি মাত্র নয়, মানব অস্তিত্বকে বোঝার সবচেয়ে মৌলিক একটা তোমার চাবি হতে পারে এই মৃত্যু, তাই না? মানুষ যখন নিজের মৃত্যুর যে হবেই মানে অনিবার্যতা আন্তরিকভাবে যখন গ্রহণ করবে বা করে, তখনই সে সমাজের অন্ধ অনুকরণ থেকে বেরিয়ে আসে, সেই ডাজমান থেকে সে বেরিয়ে আসে। কারণ আমরা একদিন মরবো এটা ভাবি না, তাই এই চাই ওই চাই হ্যান ত্যান হাবি যাবি আমার 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 করে চলে আসি, যেমন আমরা গীতাতেও লক্ষ্য করি নিষ্কাম কর্ম। দেখো এখানে কিছু কোরিলেশন যদি করতে পারো তোমরা, তখন দেখবে আরো বেশি মজার লাগে পড়া। ঠিক আছে, তো ডাজম্যান হতে গেলে তোমার কর্ম তুমি করো, ঠিক আছে, ফলের আশা করার দরকার নেই। আমি তখনই সেই ফলকে আর চাইবো না যদি আমি ডাজম্যান থেকে বেরিয়ে আসতে পারি, ডাজম্যানে থাকি তাই আমার ফলকে ইচ্ছে করে। তাহলে সেখান থেকে মুক্ত হয়ে অথেন্টিক এক্সিস্টেন্সের পথে হতে পারে বা এগোতে পারবে সে, তাই না? তাই তার দর্শনে মৃত্যু ভয়ের কোনো বিষয় নয়। আর একটু বলা যায় যেমন যে মানব জীবনের অর্থ, স্বাধীনতা এবং আত্মোপলব্ধির ভিত্তিও কিন্তু এই ডেথ কনসেপ্ট, হাইডেগারের ফিলসফি। যার ফলে হাইডেগারের মৃত্যু তত্ত্ব আধুনিক যে অস্তিত্ববাদী দর্শন যে রয়েছে তার মধ্যে অন্যতম প্রভাবশালী অবদান কিন্তু রাখে। আমরা কিন্তু এই বিষয় পর্যন্ত আমরা বলতে পারি। আমরা যেহেতু দর্শন পড়ছি, তার দর্শনে আমাদের উদ্দেশ্য কিন্তু এই পর্যন্তই থাকছে, কারণ হাইডেগার এই বিষয়কে উপস্থাপন করছেন। তো আশা করি তোমাদের ক্লাস কেমন লাগলো তোমরা জানাবে। ভিডিও একটু বড়ই হয়ে গেছে, তো বেশি আর কথা না বাড়িয়ে ভিডিও এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিওতে। জয় ভারত, জয় হিন্দ, জয় ভারত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। জয় হিন্দ।